হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আরএস কনফিগারেশন নিয়ে আলোচনাটা করব। তো বেসিক্যালি আসলে আরএস কনফিগারেশনটা আমাদের আনাটার প্রয়োজনটা হয়েছে এটা কেন? কারণ আমরা তো জানি যে আচ্ছা একটা হচ্ছে ডেক্সট্রো পড়েছিলাম, একটা লেভুরও পড়েছিলাম। তাহলে আমাদের এ আরএস ব্যাপারটা আমাদের আনার এখানে দরকারটা কি ছিল? আর এখানে ফিশার প্রজেকশন, ড্যাশওয়েজ প্রজেকশন এগুলো আসলে দরকারটা কি ছিল? তো এটা আমরা জাস্ট সিম্পলি এভাবে চিন্তা করতে পারি। তো আসলে আমরা জানি যে এটা আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পোলারিমিটার এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা কাজটা কিন্তু সম্পন্ন করি। অর্থাৎ আমরা একটা যখন জিনিস চেক করি যে আচ্ছা এটা আলোক সক্রিয়, ইজ দিস অপটিক্যালি অ্যাক্টিভ অর ইজ দিস অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আমরা এটা এত করার জন্য আমরা পোলারিমিটার এক্সপেরিমেন্টটা আমরা সম্পন্ন করি। এখন আমাদের সবসময় আমরা দেখতে পাবো যে আচ্ছা আমরা তো সবসময় এটা তো করতে পারবো না, তাই না? যে সবসময় একটা সিস্টেম তৈরি করব, নতুন দ্রবণ নিব, আবার করব না। এটা তো আসলে তো সবসময় তো পসিবল না। তো কেমিস্টরা তখন একটা কাজ করছে, এটা তখন অনেকগুলা যৌগকে একসাথে অবজার্ভ করেছে। অনেকগুলো যৌগকে একসাথে অবজার্ভ করেছে, এদের গঠন দেখেছে, এদের ঘূর্ণন দেখেছে, ডান দিকে ঘুরাচ্ছে নাকি বাম দিকে ঘুরাচ্ছে, অর্থাৎ প্রতিসরণটা কোন দিকে হচ্ছে, এটা সবকিছু চেক করেছে। তো চেক করে এরা একটা নতুন ধরনের একটা সিস্টেম বানাইছে। তো এই সিস্টেমটার নাম হচ্ছে আর এস কনফিগারেশন। তো এই আর এস কনফিগারেশন অর্থটা কি? আর শব্দের অর্থ দিয়ে বলা হয়েছে র্যাকটাম, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। আর এস শব্দটি দিয়ে বলা হয়েছে এটা হচ্ছে সিনিস্টার। আচ্ছা, রেকটাম সিনিস্টার এই কথাটার অর্থটা কি? আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এটা কি, আমরা যখন প্রাচীন ল্যাটিন এতরা, তো ওরা মেইনলি ছিল হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো ওরা তখন মনে করতো তা কি, যে সিনিসটা, তো আপনি এটা মনে রাখতে পারবেন যে এখানে যেহেতু ওয়ার্ডটা সিন আছে, সিন মানে হচ্ছে পাপ, তাই না? যেমন আমরা যারা মোটামুটি ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা ধরুন বিশ্বাস করি যে ডান হাত সবসময় ভালো, তাই না? আর সিন মানে হচ্ছে পাপ, আর বাম হাত দিয়ে আমরা কিন্তু কোনো কিছু, বাম হাত দিয়ে আমরা কোনো খাই না, বা বাম হাত দিয়ে আমরা কিন্তু কোনো ভালো কাজ করি না। তো এই কারণে তো মনে রাখবেন, তো সিনিস্টার মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে, তো সিন মানে হচ্ছে বিপরীত দিকে, তাই না? তো এই কথার অর্থটা কি? অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটাকে আমরা লিখবো হচ্ছে ক্লকওয়াইজ। আর আমি যদি রোটেশনটা আরো ভালো মতো বুঝাই, তো এটা হচ্ছে অনেকটা এরকম, হ্যাঁ ক্লকওয়াইজ অনেক ভুল হয়ে গেল, ক্লকওয়াইজ। আর সিনিস্টার এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি সিডাব্লিউ, অর্থাৎ ক্লকওয়াইজ। অর্থাৎ এটা কেমন, এটা এরকম করে ঘোরাবে। তো আর এস কনফিগারেশন আমাদের প্রয়োজনটা, তো আমরা একটা কাজ করলাম যে আচ্ছা আমরা যৌগটাকে ডেক্সট্রো ল্যাভেল হিসেবে না করে আমরা আর অথবা এস হিসেবে চিহ্নিত করি। তাহলে এতে আমাদের সুবিধাটা কি হচ্ছে? আমাদের প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকবার আমাদের অত একটা বড় সড়ো একটা এক্সপেরিমেন্ট আমাদের করা লাগলো না। আমরা বড় সড়ো একটা এক্সপেরিমেন্ট না করে আমরা মোটামুটি যৌগের ধর্মগুলো বলে নিতে যাচ্ছি। আর যখন বিজ্ঞানীরা যখন আর এক্সপেরিমেন্ট করে যখন দেখতে গেলেন যে এরা সেম কিনা, তো দেখলেন যে হ্যাঁ এরা একদম অলমোস্ট সেম ধর্ম প্রদর্শন করছে। তো এই কারণে আমরা ওটাকে ডেক্সট্রো বা ল্যাভেরো এত না বলে আমরা তখন আর বা এস কনফিগারেশন বলি। আচ্ছা, তো আর বা এস কনফিগারেশন এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আর জিনিসটা অনেকটা আমরা ধরে নিব যেটা অনেকটা ডেক্সট্রোর মতো, আর সিনিস্টার জিনিসটা এটা হচ্ছে অনেকটা ল্যাভেরোর মতো। ঠিক আছে, আমরা জাস্ট এটুকু মনে রাখবো, মানে কম্পাউন্ডটা অনেকটা এরকম বৈশিষ্ট্য এত করে, আমি বুঝি না সেম, কিন্তু এরকম ভাবে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখবো, এখন ফিশার প্রজেকশন জিনিসটার জন্য আমরা একটু আলোকপাত করব। আচ্ছা, তো ফিশার প্রজেকশন তো মেইনলি জিনিসটা sp3। তো তার আগে আমরা একটা জিনিস করতে পারি, আমরা কাইরাল কার্বন সম্পর্কে একটা জাস্ট সিম্পল একটা তথ্য জানতে পারি। আচ্ছা, আমরা সবসময় সংকরানোর জন্য হিসাব করছি, আমরা এরকম একটা আহ, পচা সূত্র ব্যবহার করতাম। যে পচা সূত্র অনুযায়ী হলো হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমে যতগুলা, শেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রনস আছে, লাস্ট শেল ইলেকট্রনস, আর ডিভাইডেড বাই মোট কতগুলা একযোজি মৌল আছে, একযোজি মৌল আছে, আর মায়ের প্লাস এত চার্জ হাবি জাবি ডট ডট মেলা কিছু করতাম। কিন্তু এটা দিয়ে আমরা বেশিরভাগ সময় দেখতাম, কোনো কোনো সময় আসতো, হ্যাঁ শর্টকাট হিসেবে ভালো, কোনো সময় আসতো কিন্তু কোনো সময় আসতো না। তো আসলে ব্যাপারটা এখানে কোনো কোনো সংকরায়ন কখনো এইভাবে সংজ্ঞায়িতই করা হয়নি, তাই না? আসলে এটা জাস্ট একটা ট্রিক, ট্রিকও বলা ভুল হবে, এটা মানে আসলে কোনো নিয়মই না সত্যি যদি কথা বলা হয়। তো সত্যি নিয়মটা কি, তো আসলে এটা বিজ্ঞানীরা এরকম ধারণা করছে। তো আমি খালি আপাতত sp3টার জন্য দেখালাম। তো sp3টা কখন হবে আর কখন কাইরাল হবে? আমরা জানি কাইরাল কার্বন কি, sp3 হাইব্রিডাইজড কার্বন, যা চারটি হাতে চারটি ভিন্ন গ্রুপ লাগানো আছে, যদি সবচেয়ে সোজা কথাই বলা হয় সেটা হচ্ছে কাইরাল কার্বন। অর্থাৎ এই কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন, CH3 OH HCOH, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, কারণ এর চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ লেগে আছে।
খালি কাইরাল কার্বনই যে সম্ভব সেটা না, আমাদের কিন্তু কাইরাল নাইট্রোজেনও সম্ভব, কাইরাল ফসফরাসও সম্ভব, কাইরাল সালফারও সম্ভব, কাইরাল অক্সিজেনও সম্ভব। আচ্ছা, কাইরাল নাইট্রোজেন কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, আমরা এখানে বেন্টস রুল অনুযায়ী আমরা একটা কাজ করি, আমরা লোন পেয়ার ইলেকট্রনগুলোকে উপরে দিই, তাছাড়া যৌগ, তাহলে যৌগটা একটু বেশি স্টেবল হবে। আচ্ছা, জিনিসটাকে আমরা একটু মুছাই দিই। আর এখানে আমরা আরেকটা যৌগ দিয়ে দিই, সেটা সিও এইচ দিয়ে দিলাম। ও ও আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সিএইচও দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু কাইরাল এতও কিন্তু সম্ভব, কাইরাল নাইট্রোজেনও কিন্তু অবশ্যই কিন্তু সম্ভব, কোনো সন্দেহ ছাড়াই। তো আমাদের কিন্তু কাইরাল, এটা কিন্তু কাইরাল নাইট্রোজেনও সম্ভব। কাইরাল নাইট্রোজেন আবার কিন্তু এটাও কিন্তু সম্ভব। আমাদের এখানে একটা লোন পেয়ার ইলেকট্রনস আছে, CH3 CHO COH, ইয়েস, এটাও কিন্তু সম্ভব, কারণ এর তিনটা হাতে তিনটা কিন্তু ভিন্ন গ্রুপ আছে। আর ইয়েস, এখানে কিন্তু অবশ্যই কিন্তু এই যে এই লোন পেয়ার্স গুলো আছে, এগুলোও কিন্তু এত হিসাবে কিন্তু কাউন্ট করা হয়। আচ্ছা, আমরা এখন যদি কাইরাল, তাহলে যদি সালফারের কথা চিন্তা করি, ইয়েস, কাইরাল সালফারও সম্ভব। কিভাবে? আমরা এখানে যে সূত্রটা মনে রাখবো, সেই সূত্রটা হচ্ছে মোট সিগমা বন্ধন সংখ্যা, মোট সিগমা বন্ধন প্লাস মোট লোন পেয়ার, এলপিতে হচ্ছে লোন পেয়ার ইজ ইকুয়াল টু 4 আসবে। তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা sp3 সংকরিত। ঠিক আছে, আর sp3 খালি সংকরিত হলেই হবে না, প্রত্যেকটা চারটা হাতে চারটা কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত হওয়া লাগবে। তাহলে আমরা জানি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাইরাল কার্বন যেমন পসিবল, কাইরাল সালফার পসিবল, কাইরাল নাইট্রোজেন পসিবল, কাইরাল ফসফরাস পসিবল, এবং কাইরাল অক্সিজেন পসিবল, অক্সিজেন পসিবল। ওকে, তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা নোট করা জিনিস। আচ্ছা, তো আমরা আপাতত কাইরাল জিনিসটা বুঝলাম। তো এখন আমরা জানি যে যখন একটা কার্বন sp3 সংকলিত হয়, আর যখন, আচ্ছা কার্বন নিয়ে মানে মেইনলি ধরে নিলাম আমরা একটা কোনো একটা পরমাণু যখন sp3 সংকলিত হয়, বিশেষ করে এই পরমাণুগুলা, তো এই পরমাণুগুলা যখন sp3 সংকলিত হয় আর চারটা হাতে যখন চারটা ভিন্ন গ্রুপ লেগে থাকে, তখন তারা একটা বিশেষ ধর্ম প্রদর্শন করে, সেটা হচ্ছে আলোক সমানতা। সেটা আমরা অলমোস্ট সকলে আমরা এখন জানি। এখন তো আমরা এখন এই যে আমরা জানি যে এটা কিন্তু আসলে কিন্তু একটা টেট্রাহেড্রাল অ্যাটম, ঠিক আছে, এটা কিন্তু একটা টেট্রাহেড্রাল কিন্তু একটা স্ট্রাকচার। সো এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকে আমরা যখন ব্যাখ্যা করতে যাব, তো আমাদের ব্যাখ্যা করার জন্য আমরা তখন এই দুই ধরনের স্পেশাল দুইটা এত আনলাম। তো একটা হচ্ছে ফিশার প্রজেকশন, একটা হচ্ছে ড্যাশওয়েজ প্রজেকশন। তো ফিশার প্রজেকশনে জাস্ট সিম্পলি এটাই। তো ফিশার প্রজেকশনকে ড্যাশওয়েজে কনভার্ট করা সম্ভব, ইয়েস, বাট সেটা আমরা আপাতত যখন কনফর্মার্স নিয়ে আলোচনা করব বা ওই টাইপ জিনিস তখন আমরা সেসব নিয়ে শিখবো। বাট আপাতত আমরা দেখিনি যে ফিশার প্রজেকশন জিনিসটা এতটা কি। তো ফিশার প্রজেকশনের ব্যাপারটা হচ্ছে এটা সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের সাপেক্ষে CH3 COH OH H, সো অনেকটা এরকম হবে। ঠিক আছে, তো ব্যাপারটা অনেকটা এমন, অর্থাৎ চারটা হাতে চারটা এত, আর এটা হচ্ছে একটা 2D স্ট্রাকচার। দিস ইজ আ 2D স্ট্রাকচার। আর আমরা যখন একটা ড্যাশ ওয়েজ প্রজেকশন দেওয়াবো, তো এই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে ড্যাশ, আর এই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে ওয়েজ। হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটা অনেকটা আমরা মিথেন পরমাণুতে আমরা যেমন দেখেছিলাম, এটা চতুস্তলকীয় আকৃতির। সো এই ড্যাশ দিয়ে বোঝায় যে বিলো দ্য প্লেন, তো এটাকে আমরা বুঝি যে বিলো দ্য প্লেন, আর অ্যাবভ দ্য প্লেন। আর এই যে এই দুইটা আমরা দেখতে পাচ্ছি না, এই দুইটা সবসময় সেম তল অবস্থান করবে, সেম তলে অবস্থান করবে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম, আমরা জাস্ট দুইটা জিনিস বোঝার চেষ্টা করি। এক নম্বর, এটা চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ লেগে থাকবে। দুই নাম্বার, আর এটা যে একটা ত্রিমাত্রিক একটা গঠন বোঝায়। ড্যাশ মানে এটা নিচে অবস্থান করে, ওয়েজ মানে এটা এটা সাপেক্ষে উপরে অবস্থান করে। হ্যাঁ, আর এই দুইটা যে বন্ধন, সেই দুইটা বন্ধন সবসময় একই তলে অবস্থান করবে, আর এই দুইটা বন্ধন সবসময় একই তলে অবস্থান করবে। আচ্ছা, এখন আমরা সবচেয়ে মেইন জিনিস, রেকটাম সিনিস্টার কনফিগারেশন। আচ্ছা, তো আমি আপনাকে সবার প্রথমে আমরা দিলাম কেস 1। কেস 1 সবচেয়ে সোজা। তো আমি এখানে করলামটা কি, আমি আপনাকে একটা অ্যাটম দিলাম, তো অ্যাটমটা দিয়ে বললাম যে এটা আর নাকি এস, আর অর এস, ডিটারমাইন whether it is R or S. Okay, CH3 OH COH C2H5. ওকে,
এটা আর নাকি এস? তো আমরা এখানে একটা রুল ফলো করব। তো এই রুলটাকে আমরা বলি হচ্ছে সি ডট আই ডট পি রুল। তো এর পুরো রুলটার অর্থ হচ্ছে কোন, ইনগোল্ড আর প্রিলগ। এই তিনটা একটা রুল আছে। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বেশি যে এখানকার রুলের নিয়মটা হচ্ছে হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে এত রুল। ঠিক আছে, তো আমরা এখানে সবার আগে যেটা করব, আমরা সবার আগে দেখব কোনটার সবচেয়ে, যে সেন্ট্রাল কোনটা সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি নাম্বার বলা, কোনটা সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি নাম্বার। তো আমরা এখানে বুঝতে পারছি যে অক্সিজেনের পারমাণবিক ভর 8, তাহলে অক্সিজেন সবার আগে। এখন সিও আছে, সিও আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা এত হবে? আচ্ছা, প্রথম পরমাণু যদি না হয় আপনি দ্বিতীয় পরমাণুতে যাবেন। এখানে দ্বিতীয় পরমাণু আপনি কি পাচ্ছেন? অক্সিজেন। এখানে দ্বিতীয় পাত্র কি পাচ্ছেন আপনি? কার্বন পাচ্ছেন। সো অবশ্যই কোনো সন্দেহ ছাড়া এটা কি হচ্ছে? এটা তখন 2 নাম্বার গ্রুপ হয়ে যাচ্ছে। এটা তখন আমাদের 2 নাম্বার গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর তারপরে এখন আমরা করবোটা কি? তারপরে আমরা তখন নিচের দিকে আবার তখন আসবো। হ্যাঁ? তো আমরা এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা এখানে C2H5 এই গ্রুপটি নিব না। কারণ এটা দিয়ে তখন আরেকটা এত আসবে। তো ওটা আমরা এর পরের একটা উদাহরণে শিখছি। তো আমরা এখানে এইচ এ দিব। ইয়েস। তাহলে এটা তখন সোজাসুজিভাবে আমাদের হাতে চলে আসবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এটা কি ঘটনা ঘটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখন আমরা করবোটা কি, আমরা এভাবে নাম্বারিং করবো সবগুলা গ্রুপকে। এভাবে নাম্বারিং করবো। নাম্বারিং করে করবোটা কি? 1 থেকে 2 এ মানে সর্বনিম্ন পথে যেদিকে। ধরে নেন আমরা এখন 1 থেকে 2 এখানে ডাইরেক্টলি পেয়ে গেলাম। হ্যাঁ? তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না? ঘড়িটা কি, ঘূর্ণনটা কি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না? ইয়েস। সো এটাকে আমরা বলবো হচ্ছে আর বা র্যাকটাম যৌগ বলবো। এই যৌগটাকে আমরা তখন র্যাকটাম যৌগ বলবো। এই যৌগটাকে র্যাকটাম যৌগ। আচ্ছা আচ্ছা, তাহলে সিমিলারলি যদি আমাদের এরকম কিছু একটা হয়, আমরা যদি এরকম কোনো একটা যৌগ গঠন করার চেষ্টা করি তাহলে সেটা কি হবে? আচ্ছা, যদি আমরা এখানে OH টা এখানে দিলাম, এখানে COOH টা দিলাম, এখানে CH3 দিলাম, আর এখানে এখানে H দিলাম, এখন এটা কি হবে? এখন আমরা এটা নির্ধারণ করবো। আমরা 1 দিব, 2 দিব। আর 1 আর 2 যদি আপনি একবার পেয়ে যান, আপনার 3-4 গুণন করার দরকার নেই। 1 থেকে ডাইরেক্ট 2 এ যাওয়ার চেষ্টা করবেন। তাহলে 1 থেকে 2 এ এখন যদি আপনার যাওয়া দেখেন, আপনার এখন আপনি কি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছেন? না, আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছেন। তো এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে একটা এস যৌগ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা সিনিস্টার যৌগ। ঠিক আছে? আর আপনি দেখতে পাচ্ছেন এ কনফিগারেশনটা আর, আর এ কনফিগারেশনটা হচ্ছে এস। আর যেহেতু একটা আর আর একটা এস, এই দুইটা কিন্তু, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নাম্বার বলি আর এটাকে যদি আমরা 2 নাম্বার বলি, 1 and 2 আর 2 আর enantiomers, enantiomers। ওকে, সো আমরা কিন্তু এখানে কেস 1টা কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা কেস 2 এ যাব। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেস। আমরা ধরে নেন আমরা একটা যৌগ দেখবো, আর উদাহরণের মাধ্যমে মেইনলি এগুলো বোঝার চেষ্টা করবো। 1 নাম্বার, 2 নাম্বার। আমরা এখানে করবোটা কি? এখানে একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করুন। আপনি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে, আচ্ছা, এখানে আপনি নাম্বারিং করুন। 1 পাচ্ছেন, এটাতে 2, এটাতে 3। ঠিক আছে, এখন আপনি এখান থেকে এখানে কিভাবে যাচ্ছেন? তো আপনি যখন দেখবেন যে এরকম একই সরলরেখায় পড়ে গেছে, তো আপনি করবেনটা কি? আপনি সবার আগে যে কোনো দিক থেকে, হয় এদিক থেকে এদিকে অথবা এদিক থেকে এদিকে, যে কোনো এক থেকে 2 এ যাবেন। তারপরে করবেন কি? এখন দেখবেন, তারপর 2 থেকে 3 এ যাওয়ার চেষ্টা করবেন। আর 2 থেকে 3 সবচেয়ে ছোট পথে যাওয়ার চেষ্টা করবেন। তো 2 থেকে 3 সবচেয়ে ছোট পথে যাওয়ার পথে আপনি দেখতে পাচ্ছেনটা কি? আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এদিকে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসে। এটা কিন্তু সিনিস্টার কনফিগারেশনে কিন্তু আসতেছে। ঠিক আছে, কিন্তু এখানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি ইকুইটোরিয়াল পজিশন, অর্থাৎ আমরা যে এখানকার যে এই পজিশনটা বলি, অর্থাৎ হরিজন্টাল যে লেখাটা আছে এটাকে আমরা বলেছি ইকুইটোরিয়াল পজিশন। ইকুইটোরিয়াল পজিশনে যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকে, এটা কিন্তু 4 নাম্বার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাই না? আমরা কিন্তু বলেছিলাম যে 4 নাম্বার পর্যন্ত লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, দেখেন এটাও কিন্তু 4 নাম্বারে ছিল, তাই না? তো যখন এটা ইকুইটোরিয়াল পজিশনে, হ্যাঁ, অর্থাৎ এই স্বরের এল রেখা বরাবর অবস্থান করবে, তখন কি করবে? তখন সেটা যে ঘটনাটা ঘটাবে,
সেটার জন্য আমাদের তখন একটা কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? আমরা যে ওটা কেটে এস লিখেছিলাম, তাই না? যদি এটা এস হয়, মানে মেইন যৌগ যেটা, এটা আপনি নির্ণয় করে নেবেন। নির্ণয় করার পরে যেটা এস, সেটাকে কেটে আপনি আর লিখবেন। আর যদি কোনো যৌগ যদি আর হয়, তাহলে সেটাকে কেটে আপনি এস লিখবেন। আমি আবার রিপিট করি, আবার আমি পুরো যৌগটা একবার মিশাই। কি করছি দেখেন, একটা উদাহরণ। সবার প্রথমে নাম্বারিং OH COH CH3 4। এখন আমি বলেছি যদি যদি এটা ইকুইটোরিয়াল পজিশনে থাকে, এটা যদি ফোর্থ গ্রুপ ইজ অন দ্য লোয়েস্ট প্রায়োরিটি, তখনই একমাত্র এই সূত্রটা কিন্তু খাটবে, ঠিক আছে? তাছাড়া মানে আমাদের আগের মতো। তো আমরা তখন এখানে কি করব, আমরা শুধু নামকরণ করব, দিয়ে আমরা দেখবো এটা কিন্তু সিনস্টার কনফিগারেশন আসতেছে। কারণ দেখেন এটা কিন্তু আপনার এইদিকে কিন্তু ঘুরাচ্ছে, দেখুন এটা কিন্তু এইদিকে ঘুরানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বলেছি এটাকে এস কিন্তু লিখবো না, কারণ কি এটা এই পজিশন আছে। তো এটার কারণটা কি? আচ্ছা, তো এটার কারণটা হচ্ছে আমরা জানি এটা কিন্তু চতুস্তলকীয় পজিশন। হ্যাঁ, তো চতুস্তলকীয় পজিশন, তো আমরা এটা আগেই বলছি যে আমরা এটা আরো ভালো মতো বুঝতে পারবো যখন আমরা নিউম্যান প্রজেকশন নিয়ে আলোচনা করব, বা আমরা যখন আমাদের আরো বেশ কিছু জিনিসপাতি আছে, কনফর্মার্স আছে। মানে আসলে সমানতা জিনিসটা অনেক ভাস্ট, ঠিক আছে? যদি পড়া যায় এটার উপরই মানে হিউজ কাজ করা যাবে, একটা জাস্ট সমানতার উপরেই। কারণ আমরা তো জানি যে একটা কেমিস্ট্রি খালি মানে হিউজ শাখা, মানে কোনো অভাব নাই। খালি আপনি যদি একটা পলিমারের উপর পড়বেন, তো একটা পলিমারের উপর পড়েই আপনি শেষ করতে পারবেন। খালি একটা সালফার নিষ্কাশনের উপর পড়বেন, সেটার উপরেই আপনি শেষ করতে পারবেন না। সো আমরা জাস্ট মোটামুটি জাস্ট আমরা একটা জাস্ট বেসিক জাস্ট যতটুকু দরকার ততটুকু খালি একটা কনসেপ্ট আমরা নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা এরকম এত করলাম। তাহলে একইভাবে আমরা যদি যে কোনো গ্রুপ আরেকটা নিই, তাহলে আমরা এখন আরেকটা নিয়ে নিই, ইচ্ছা মতো একটা নিয়ে নিই, এমনি হুদাই নিয়ে নিবো আমরা এইভাবে। হ্যাঁ, এরকম নিয়ে নিলাম, তাই না? তো আমরা এভাবে নিয়ে প্র্যাকটিস করবো। এখানে আমরা লুইস প্রায়োরিটি গ্রুপ, মানে হাইড্রোজেন লুইস প্রায়োরিটি গ্রুপ, মানে এরকম যে কোনো কিছু থাকতে পারে, মানে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে? COOH CH3 NH2, এই যৌগের ক্ষেত্রে আমরা কি করব? সবচেয়ে হাই প্রায়োরিটি কার? এখানে কিন্তু নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনকে 1 দিব, কারণ নাইট্রোজেন পারমাণবিক ভর সবচাইতে বেশি। তারপর কি এই গ্রুপের 1 2 পেয়ে গেছি, আর দেখারই দরকার নাই। এটা এই দিকে যাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এটা কিন্তু এসে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমরা এস লিখবো না, কারণ কি ইকুইটোরিয়াল পজিশনে হাইড্রোজেন আছে। ব্র্যাকেটে আমরা আর লিখে দেবো। তো এটা কিন্তু একটা আর যৌগ, ঠিক আছে? তো এটা কিন্তু একটা আর যৌগ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এটাও বুঝলাম। এখন আমরা লাস্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা শেষ করব। আমরা এখানে একটা যৌগ আঁকলাম। এখন যৌগটাকে আমরা একটা অঘটন ঘটাইলাম। এখানে একটা এইচ দিয়ে দিলাম, এখানে NH2 দিয়ে দিলাম, এখানে OH দিয়ে দিলাম, এখানে COOH দিয়ে দিলাম। আচ্ছা, এটা COOH কিছু মনে করেন না, তো এরা পার্টি করতে গেছিল এদিকে, মায়ের খাবে তাই। আচ্ছা দেখেন, আমরা যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করবো। এক, এটা দুই, মানে নাম্বারিং যে কোনো একদিক থেকে না, যেটা যে দিক থেকে করা দরকার অ্যাটমিক নাম্বার অনুসারে প্রায়োরিটি দিবেন। 4 নাম্বার পজিশন ইকুইটোরিয়াল পজিশনে, তখন আমরা কি করবো? সুইচ করে দেবো। আমি কিন্তু বারবারই বলছি, একমাত্র যখন ইকুইটোরিয়াল পজিশন অর্থাৎ এইখানে থাকবে তখন কিন্তু সুইচ হবে, তাছাড়া কিন্তু কোনো সময় কিন্তু সুইচ কিন্তু হবে না, ঠিক আছে? তারপর আমরা এখন কি করবো? আমরা এখন একটা জিনিস দেখার চেষ্টা করবো এখানে কি ঘটনা ঘটলো। 1 2, 1 থেকে 2 হয় এদিক থেকে যাওয়ার চেষ্টা করতে পারি আমরা, অথবা আমরা এই দিক থেকে যাওয়ারও চেষ্টা করতে পারি, কিন্তু আমরা সেটা দেখবো না। আমরা এখন দেখবো যখন 2 থেকে 3 আমরা কিভাবে যাচ্ছি। 2 থেকে 3 আমরা কিভাবে যাচ্ছি? আমরা কিন্তু এস পদ্ধতিতে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু এস এ কিন্তু এটা যাওয়া যাবে না, কারণ কি? কারণ এই যে ইকুইটোরিয়াল পজিশনে এইচ আছে, এইচ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু আমাদের ঘটনাটা হচ্ছে এটা তো এইচ এখানে পড়ে গেছে, তাহলে এটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে গেল আর লিখবো। ঠিক আছে, আমাদের এটা লাস্ট উদাহরণ দিয়ে তারপরে আমরা এত দেখবো। দেখুন, আচ্ছা, এখন 2 নম্বর ঘটনাটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এই COOH NH2OH। আচ্ছা, এই যৌগটা আমরা যে কিভাবে এত করবো, তাই না? একইভাবে আমরা দেখব যে এই দুইটাকে আমরা কি এত করতে পারবো কি? নাম্বারিং করব 1 2 3 4। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি এখানে পড়ছে? না, তাহলে তো আমাদের দেখারই দরকার নাই। 1 থেকে 2 যে কোনো একভাবে যাব, আর 2 থেকে 3 যে কোনো একভাবে আসবো। তো আমরা দেখছি এটা কিন্তু আর হবে, কিন্তু যেহেতু এই ইকুইটোরিয়াল পজিশনে নেই, এটা কিন্তু আরই উত্তর আসবে, ঠিক আছে? এখন আমরা দুটো যৌগ এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার, এই ব্যাপারটা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই জিনিসটা থেকে বুঝতে পারবো।
ঠিক আছে, যেমন আমরা উদাহরণটা দিই, আমরা যেমন এখানে দুইটা যৌগ লিখবো, ঠিক আছে। আমরা সাধারণত জানি যে এনানসিওমারটা কি, এনানসিওমারটা কি, টু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজেস। অর্থাৎ আপনি দুইটা যৌগকে ধরবেন তো একটা আর একটা দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু একটাকে আরেকটার উপর আপনি প্রতিস্থাপিত করতে পারবেন না। টু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজেস, ঠিক আছে। তো আসলে কাইরাল কার্বনের ক্ষেত্রে হয়টা কি, আপনি দেখুন এটা কিন্তু চতুস্তলীয় ঘটনা, আপনি কিন্তু দেখছেন দুই দিকে হবে, ঠিক আছে। আর আপনি স্বাভাবিকভাবে বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে দেখে আপনি বুঝে নিতে পারবেন, হ্যাঁ এর ঘটনাটা কি, কিন্তু যদি একটু যদি পেঁচায় দেওয়া হয় তখনই কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রিকটা, এটা দেখুন, এটা আপনার অবশ্যই কাজে লাগবে। আমরা কিভাবে বুঝবো যে এটা এনানসিওমার নাকি এটা ডায়াস্টেরিওমার, তাই না? সরি, এনানসিওমার যৌগ না একই যৌগ, খালি একটু দেখতে ভিন্ন ভিন্ন লাগছে। আমরা যে কোনো জিনিসপাতি নিয়ে নিব, এখানে সিওএইচ নিব, এইচ, কিন্তু আমরা মানে এতটা একই থাকবে, তাই না? NH2 OH, ওকে, OH নিলাম, এখানে এখন OH দিলাম, এখানে কি দিব, NH2, সেখানে আমরা COH দিই, H, NH2, H। এই দুটো যৌগের মধ্যে সম্পর্কটা কি? আচ্ছা, আমরা আগে ওটা বলছি যে আমরা আগে নাম্বারিং করব, নাম্বারিংটা মেইন। এক, নো নো নো, সরি সরি সরি, এক, দুই, আর কিছু দেখারই দরকার নাই। এদিকে আসার চেষ্টা করবে, অর্থাৎ এটা কিন্তু আমাদের এইদিকে আসার চেষ্টা করছে, মানে এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, তাই না? তো এটা যদি এদিকে আসার চেষ্টা করছে, এস কনফিগারেশন লেখার কথা ছিল, কিন্তু এস লিখবো না, আমরা লিখবো হচ্ছে আর, কারণ ইকুইটোরিয়াল পজিশনে হাইড্রোজেন আছে। এই যৌগটার ক্ষেত্রে কি লিখবো, এক, দুই, আমরা কি লিখবো, এটাকে এদিক থেকে এদিকে যাবে, তাই না? তাহলে এদিক থেকে যদি এদিকে যাচ্ছে, তো আমরা কিন্তু দেখছি যে এটা কিন্তু, যদি এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো এটা কিন্তু এস। তো একটা যেহেতু আর আর আরেকটা যেহেতু এস, তো এরা পরস্পর হচ্ছে এনানসিওমার্স, এনানসিওমার্স, ওকে, এরা পরস্পর হচ্ছে এনানসিওমার্স, ঠিক আছে। আর যখন আমরা বুঝতে, আর কখন এরা আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল তখনই হবে যদি একটা দুটাই আর হবে, দুটাই এস হয়, ঠিক আছে। অর্থাৎ আপনি মনে রাখবেন, যখন এক কার্বন বিশিষ্ট কাইরাল কার্বনের অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা এনানসিওমার ডায়াস্টেরিওমার এটা কিছু নির্ণয় করতে যাবে, তো আপনি যেটা সবার আগে আরএস কনফিগারেশন চেক করবেন। আরএস কনফিগারেশন যদি দুইটাই আর কনফিগারেশন হয়, অথবা যদি দুইটাই যদি এস কনফিগারেশন হয়, আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে বলে দিবেন যে হ্যাঁ ইয়েস দুইটাই সেম যৌগ। আপনি কি বলবেন, আপনি বলবেন কিন্তু যে দুটাই কিন্তু সেম যৌগ, ঠিক আছে। দুটাই আর হয় তো দুটাই আছে, কিন্তু যে একটা আর একটা এস হয় তারা পরস্পর ইনানসিওমার্স, ওকে। আমাদের এখানে ডায়াস্টেরিওমের কোনো প্যারাই নাই, আমাদের এখানে ডায়াস্টেরিওমের কোনো প্যারাই নাই। ডায়াস্টেরিওমের আমরা সম্ভব একমাত্র হয় যখন একাধিক কাইরাল কার্বন থাকে, ঠিক আছে, একার কাইরাল সেন্টার বিশিষ্ট যৌগে। এছাড়া আমাদের সিডিও কাইরাল সেন্টার বা আরো এরকম হাই জিনিসপাতি আছে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ ড্যাশ ওয়েজ নিয়ে আমরা এতক্ষণ কাজ করলাম, সরি আমরা এতক্ষণ কি, আমরা তখন ফিশার প্রজেকশন নিয়ে, এখন আমরা ড্যাশ ওয়েজে যাব। ড্যাশ ওয়েজে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই এই দুই প্রান্তে যেটা থাকবে তারা একই প্লেনে অবস্থান করে, কোপ্লেনার, তাই না? আর কোপ্লেনার অর্থাৎ একই, আমার হাতের লেখা অনেক সুন্দর, আমাকে তো বিশ্ব থেকে পুরস্কার দেওয়া উচিত মনে হয়। আচ্ছা, আর এটাকে আমরা কি বলবো, এটা বলবো যে অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। আচ্ছা, আমরা এইটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা করবোটা কি, আমাদের এটার সাথে সাথ নাই, আমরা এখানে অঘটন ঘটাবো হচ্ছে, এখন আমরা বুঝবো যে কিভাবে, আমাদের যদি একটা ড্যাশ ওয়েজ প্রজেকশন দিয়ে দেয়, আমরা কেমনে বুঝবো যে আমাকে কি দিয়েছে, তাই না? আমরা এভাবে বোঝার চেষ্টা করব। এখন আমাদের আরো কিছু রুল আছে, যেমন ডাবল বন্ডের ক্ষেত্রে, মানে অর্থাৎ সিআইপি যে রুলটা আছে না, এটা অনেক বড়, মোটামুটি খালি একটা বন্ধনের জন্য আছে, যেমন দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলোর মধ্যে কোনটার কি প্রায়োরিটি বেশি, ঠিক আছে। তো আমি সবচেয়ে সিম্পলেস্ট কেস এখানটা আলোচনা করছি, আমরা যখন পরের ভিডিওগুলো আসবে তখন আমরা আরো জটিল জটিল কেস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপর আমরা এখন করবোটা কি, আমরা এখন এখানে লাগাই দিব হচ্ছে, এখানে এইচ দিলাম, তো এখানে একটা দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য স্পাইরাল কার্বন, কোনো সন্দেহ ছাড়া কাইরাল কার্বন। তো এখানে রুল ওয়ান,
যদি আপনি দেখেন যে এই পজিশনটাতে, অর্থাৎ আপনি এখানে যে ড্যাশ 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 দেখছেন, ঠিক আছে, এই যে এখানে ড্যাশ 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 দেখছেন, এই পজিশনে যদি কোনো এত থাকে, এই পজিশনে যদি কোনো এত থাকে, এই পজিশনে যদি পজিশনে যদি এইচ, মানে এইচ মানে বলতে সবচেয়ে লোয়েস্ট, মানে অর্থাৎ 4 নাম্বারতে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকে, তবে তবে খুব ভালো, খুব ভালো। এর কারণটা কেন? কারণ এতে আমাদের কোনো মানে এত ঝামেলা করা লাগবে না, মানে আমাদের ঘোরাঘুরি বা আর কে এস লিখে দিব, এস কে আর লিখে দিব, ওরকম আমাদের কিছু করা লাগবে না। এই ক্ষেত্রে আপনি করবেনটা কি, আপনি আগের মতো 1974 সালের নিয়মের মতো আপনি এটাকে 1 দিবেন, এটাকে 2 দিবেন, এটাকে 3 দিবেন, এটাকে 4 দিবেন। কারণ কি, 4 নম্বরে দেখি বুঝতে পারছেন, তাহলে 1 থেকে 2 যে কোনো এক থেকে আসবেন, যখন 2 থেকে 3 এ যাওয়ার চেষ্টা করবে, 2 থেকে 3 এ যেতে এটা কোন দিকে যাওয়া লাগছে, ঘড়ি কাটার বিপরীত দিকে যাওয়া লাগছে, তো এটাকে এস কনফিগারেশন বলা হবে, এটাকে এস কনফিগারেশন বলা হবে। এটা ছিল আমাদের কেস 1। এখন আমরা যাবো যে কেস 2 তে। কেস 2 তে এগুলো আপনি কেসগুলো আপনি পাশাপাশি নিয়ে নিয়ে পড়বেন, খুব সুবিধা হবে। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, কেস 2, যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা এইখানে থাকে, যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি এটা এইখানে থাকে, এইভাবে থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, খুব ভালো কথা কিন্তু তখন কিন্তু হবে না, তবে খুব ভালো কথা কিন্তু না। তাহলে তখন কি অঘটনটা ঘটবে, নাম্বারিং আপনি আগের মতোই করবেন, 1 2, আর দেখারই দরকার নাই 4 নাম্বার গ্রুপ এটা। এ পজিশনে থাকলে আপনি তখন আমাদের আগের পজিশনে হচ্ছে 2 নাম্বার রুলটা, অর্থাৎ যখন আমরা ফোর্থ গ্রুপটা যে ইকুইটোরিয়াল পজিশনে থাকে, মানে আপনি যদি এখানে যদি এই ওয়েজ পজিশনে থাকে, যদি ওয়েজ পজিশনে থাকে, তাহলে আপনি শুধুমাত্র নাম্বারিং করবেন, যে আপনি তখন এখানে দেখছেন যেটা মনের সুখে উত্তর দিচ্ছে হচ্ছে এস, কিন্তু আপনি এস দিবেন না, আপনি কি দিবেন, আর দিবেন। কারণ কি, কারণ এইচটা এ পজিশনে আছে, ঠিক আছে। এটা যুক্তি আমরা বলেছিলাম একটাই, যে যখন আমরা ঘুরায় ঘুরায় দেখবো, অর্থাৎ আমরা যখন এভাবে ঘুরায় ঘুরায় দেখবো, তখন আমরা এই ব্যাপারগুলো ভালো মতো বুঝতে পারবো আসলে কি। তো আমাদের মেইনলি আপাতত যতটুকু এত লাগবে, তবে সুইচ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, হলো। তাহলে আমরা এটাও কিন্তু বুঝতে পারলাম, কি বলছি, যদি সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি ড্যাশে থাকে সবচেয়ে ভালো, যদি ড্যাশে না থাকে আগে নিয়মিত সুইচ করে দিতে হবে। আর এখন এখন হচ্ছে সবচাইতে ক্যাচাই লাগবে। এটা দিয়ে আমাদের মোটামুটি আজকের এই ভিডিওর আইটেম শেষ হয়ে যাবে। আই মিন আরো একটা আইটেম শেষ হওয়ার পরে, সেটা হচ্ছে, যদি এইচ যদি এই পজিশনে থাকে, হয়ে গেল। এই যদি অর্থাৎ এই দুটা পজিশনে থাকে, অর্থাৎ যেটা যে দুটা সমতলীয় প্লেনে আছে, তাই না, যদি এই দুইটা পজিশনে থাকে, তাহলে কি করতে হবে, আপনাকে দুইবার সুইচ করতে হবে। আপনাকে ব্যাপারটা তখন দুইবার সুইচ করতে হবে। কিসের সাথে কিসে সুইচ করবেন, এই জিনিসটাকে ধরে আপনি আনবেন এখানে, এই জিনিসটাকে আপনি ধরে আনবেন এইখানে, ঠিক আছে। তাহলে তখন যোগটা দেখতে কেমন লাগবে, আমি বলছি কি করতে হবে, আমরা খালি যোগটাকে ধরবো, ধরে তুই আনাআনি করবো, এই জিনিসটাকে এখানে, এই জিনিসটাকে ধইরা এখানে। আবার কি করবেন, এই দুটাকে আপনি এক্সচেঞ্জ করবেন। এখন আপনি একটা জিনিস, এখন কি ঘটনা ঘটছে বলেন তো, এখন আপনি কি করবেন, এখন আপনি আপনাদের সিআইপি রুল লাগাবেন। কারণ আপনি আবার কি জানেন, আপনি আপনার আমি আমাদের প্রিয় 1974 সালে শিখা সেই সিআইপি রুল আমরা এখন লাগাবো। সিআইপি রুল কেমনে, 1 নাম্বার 2 নাম্বার দেখাই দরকার না, এটা এইদিকে আসছে, আর এইচ কি নিচের দিকে এত আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা কি আর কনফিগারেশন, এটা কিন্তু এস কনফিগারেশন হচ্ছে। এইচ এই পজিশন আছে, সে কোনো সমস্যা হবে না। এখন আমরা এটা বুঝলাম, এখন আমরা লাস্ট একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে কেস 3।
কেস থ্রিটা কিছুই না, একই জিনিসই, খালি ধরে নেন আমি খালি একটা খালি অঘটন ঘটাইয়া দিলাম। অঘটনটা কি, এইচটা এখানে দিয়ে দিলাম, এতে এখন ঘটনাটা অনেক কিছু ঘটে যাবে। অর্থাৎ এখানে আমাদের দুই ধরনের রুল লাগানো লাগবে। দেখেন, সবার প্রথমে আমরা আগে এখন নাম্বারিং করবো। নাম্বারিং দিক থেকে এরা দুইজন জীবনযুদ্ধে আগায় আছে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগে আমাদের একটা অঘটন ঘটে গেছে। আমি বুঝেছিলাম এই পজিশন অথবা এই পজিশনে যদি উপস্থিত থাকে তখন আমাদের সুইচ করতে হবে। অর্থাৎ আমরা কি করব, এইচটাকে তুলবো, এখানে আনবো, NH2টাকে তুলবো, এখানে আনবো, COH টাকে তুলবো, এখানে আনবো, CH3টাকে তুলবো, তুলে এখানে আনবো। ওকে, এর কারণটা কি, এর কারণটা কি, আই টল্ড ইউ, এই কারণটা কি, আই টল্ড ইউ। কারণ কি, আমি বলেছিলাম যদি এই পজিশনে আসে তখন আমাদের দুইবার, অর্থাৎ এই দুটাকে সুইচ করবো, এই দুটাকে সুইচ করবো। এখন আমরা আবার আগে নিয়মের মতো রুল করবো। রুল কি করবো, একইভাবে 1971 শিখায় 1 2, এটা এইদিকে আসার চেষ্টা করবে। অর্থাৎ এটা কিন্তু সিনিস্টার কনফিগারেশনের হবে, তাই না? এদিক থেকে, কারণ এদিক থেকে আসলে তো আর হচ্ছে, কিন্তু এখানে ইকুইটোরিয়াল পজিশন আছে, তাহলে আমরা এস লিখবো না, আমরা কেটে এটাকে আর লিখবো। তো এটাই হচ্ছে আমাদের ড্যাশ ওয়েজে থাকলে আমরা তখন এইভাবে এটা সমাধান করতে পারবো। হ্যাঁ, আর আমাদের লাস্ট আর একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পোলারিমিটার এক্সপেরিমেন্টের আমরা আপেক্ষিক আবর্তন জিনিসটা আমরা জাস্ট একটু, আমাদের খুবই, আমাদের সবারই খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের এটা পড়তেই হবে। আচ্ছা দেখুন, সবার প্রথমে হয়টা কি, আমরা কোনো একটা পলিক্রোমেটিক সোর্স অফ লাইট, আমরা এটা আরো বেশি ভালো মতো বুঝতে পারবো যখন আমরা ভৌত আলোক বিজ্ঞান একটা চ্যাপ্টার পড়বো। সেটা যে ফিজিক্স দ্বিতীয় পত্রে আছে, সেটা হচ্ছে মেনলি আলো তরঙ্গ ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো সেখানে আমরা আলো বেশ কিছু ধরনের পড়বো, যেমন যে সমাবর্তন আছে, অপবর্তন আছে, ব্যতিচার আছে। হ্যাঁ, তো আমরা এখন সেখানে এত পড়বো, তো আমরা এখানে যেভাবে দেখবো যে কিভাবে আমরা ধরে নেন মানে যেটা কোনো তো সুসংগত যেমন কিছু উৎস আছে, ঠিক আছে, তো আমরা সেখানে একটা কথা বলবো সুসংগত উৎস। অর্থাৎ ধরে নেন আমরা সেখানে বেশ কিছু টার্মস, যে তারা একই তরঙ্গ, সরি একই ফ্রিকোয়েন্সি, তারা একই উৎস থেকে বের হচ্ছে, তাদের কম্পাঙ্ক একই, তাদের তীব্রতা একই। হ্যাঁ, তারা একই সাথে, মানে ব্যাপারগুলো অনেকটা তখন এরকম থাকবে, ঠিক আছে? তখন আমরা ধরনের সমাপতন বা আরো বেশ কিছু তখন ঘটনা ঘটবে। হ্যাঁ, আচ্ছা এই ঘটনার কথা সিরিয়াসলি নিই না, কারণ এখানে আমার আরো অনেক ডিটেইলে বলতে গেলে অনেক দূর চলে যাবে। তো এখন আমরা করবোটা কি, তো আমরা এখানে করবো কিন্তু পলিক্রোমেটিক সোর্স অফ লাইটটা আমরা এখানে বসাবো, দিয়ে পোলারিটি মিটার পাস করবো। তো পোলারিমিটার হিসেবে সাধারণত আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কোয়ার্টজ নির্মিত নিকেল প্রিজম। তো এটা আমাদের বইয়ে দেওয়া আছে, কবি স্যারের বইয়ে দেওয়া আছে যে কোয়ার্টজ নির্মিত নিকেল প্রিজম। তো কোয়ার্টজ নির্মিত নিকেল প্রিজমটা যখন আমরা এই এতর মধ্যে দিয়ে পাস করাবো, দিয়ে মোনোক্রোমেটিক লাইট, অর্থাৎ তারা কিন্তু এক দিকবর্তী আলোতে কিন্তু পরিণত হয়ে যাবে। তো এক দিকবর্তী আলোতে যখন পরিণতটা হয়ে যাবে, তো আমরা যখন এই পোলারিমিটার দ্রবণের মধ্যে পাস করাবো, তখন হবে এটা কি, যদি দ্রবণটা যদি আলোক সক্রিয় হয়, দ্রবণটা যদি আলোক সক্রিয় হতো, দ্রবণটা আলোক সক্রিয় হলে তখন করবেটা কি, তখন ওটা একটা ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ আমি হয়তো আর এস করে যদি চিল্লাইলাম, তো এই আর এস কনফিগারেশনের মতো তখন তখন অঘটনটা ঘটাবে। হ্যাঁ, হয় ডানে ঘুরাবে অথবা বামে ঘুরাবে। দিয়ে তখন আমরা কি করবো, দিয়ে তখন অ্যানালাইজারের মধ্যে তখন আমরা চোখে দেখবো যে কত ডিগ্রি, অর্থাৎ ঘূর্ণনটা কত ডিগ্রি হলো, এটা তখন আমরা তখন বোঝার চেষ্টা করবো। তো আই গোস এটুকু আমরা বুঝে গেছি। হ্যাঁ, এখন আমরা ফাইনাল একটা জিনিস দিব, ফাইনাল জিনিস হচ্ছে এই সাইনটা আমরা অনেক জায়গায় দেখবো, কিছু মানবো না। আচ্ছা, এখানে এখানে কোনটা কি বোঝানো হয়েছে, ডি বলতে বোঝানো হয়েছে, ডি বলতে বোঝানো হচ্ছে একবর্ণী সোডিয়াম আলো তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 25 ডি বলতে বোঝানো হয়েছে এটা তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রায় এক্সপেরিমেন্ট করা হয়েছে। আলফা বলতে বুঝাইছে আমরা যখন ওই পোলারিমিটারের মধ্যে দিয়ে দেখলাম, তো আমরা দেখলাম সেটা কতখানি, অর্থাৎ কতখানি প্রতিফলিত হয়েছে, মানে কতখানি সেটা সরে গেছে, তাই না? অর্থাৎ এটা অ্যাঙ্গেল নির্দেশ করছে, নট আপেক্ষিক আবর্তন। সি নির্দেশ করছে কি, ঘনমাত্রা, আর ঘনমাত্রাটা এখানে পরিমাণ করছে জিএম পার সিসি, জিএম পার এমএল, আর এল বুঝাচ্ছে এটার প্রশ্নটা ডেসিমিটারে, ঠিক আছে, ডেসিমিটারে, ঠিক আছে। আলটিমেটলি জিনিসটা কি, তো আমি আপনাকে এই ব্যাপারটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা বলবো যে আমরা বলবো যে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা ইন্ডিকেট করে দিচ্ছি, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা একটা নির্দিষ্ট ঘনত্বের, হ্যাঁ ঘনত্বের, সেটা তো হচ্ছে গ্রাম পার এমএল বা গ্রাম পার সিসিতে
একটা নির্দিষ্ট পোলারিমিটার যে নলটা আছে সেটার একটা দৈর্ঘ্য হবে, সেটা ডেসিমিটারে পরিমাপ করা হবে, এবং যেটা আলফা অবজার্ভ অর্থাৎ যে পরিমাণ অ্যাঙ্গেলটা আসবে সেই দুইটা যদি আলফা কোণ হয়, এবং একবর্ণী সোডিয়াম আলো যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, দিয়ে যদি এক্সপেরিমেন্টটা করা হয় তাহলে পুরো সিস্টেমটাকে প্রকাশ করা হবে অনেকটা এইভাবে: আলফা 25 কেন টি সেলসিয়াসে ডি তরঙ্গ দৈর্ঘ্য, আলফা অবজার্ভড ডিভাইডেড বাই সি গুণিত এর। আর যদি আমরা এটা ঠিকঠাক মতো পরিমাপ করতে যাই, আমাদের অলওয়েজ কিন্তু এটা কিন্তু মনে রাখা লাগবে যে সি এর ঘনমাত্রা যা গ্রাম পার সিসি বা গ্রাম পার এমএল করতে হবে, আর এল সবসময় ডেসিমিটারে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এখন একটা অঘটন ঘটায় দিই, আমরা যদি এগুলো সবকিছু এক এক করে দিই তখন কি হবে? অর্থাৎ ধরে নিলাম যে 1 ডেসিমিটার কিউবে নির্দিষ্ট একটা 529 সামথিং ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1 ডেসিমিটার কিউব কোনো একটা পোলারিমিটার টেস্ট টিউবের মধ্যে যদি এত করানো হয়, তাহলে তখন এই জিনিসটা তখন অর্থটা কি বোঝাবে? তো ওই জিনিসটাকে তখন আমরা বলবো হচ্ছে আপেক্ষিক আবর্তন। আই রিপিট, পুরো ঘটনাটা কি? কোন একটা পোলারিমিটার টিউব নলে কোন একটা সি ঘনমাত্রার এল দৈর্ঘ্যের আলফা কোণে প্রতিসরিত হয়েছে, মানে কোথায় জাস্ট সরণটার কথা বোঝানো হয়েছে, এবং টি°C তাপমাত্রা এবং ডি সোডিয়াম একবর্ণী আলো তরঙ্গ দৈর্ঘ্য, যখন এই সবগুলো দিয়ে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, তো আমরা তখন আলটিমেটলি তখন এটাকে এইভাবে প্রকাশটা করছি, ঠিক আছে। তো এই টার্মটা অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো এখন আমরা আপেক্ষিক আবর্তন ব্যাপারটা আমরা এভাবে সংজ্ঞায়িত করবো যে পোলোমিটার যে নলটা আছে ওখানে যে রক্ষিত আলোক সক্রিয় যৌগটা আছে সেটা যে ঘনমাত্রা, সেটা যদি ঘনমাত্রা যদি 1 গ্রাম/সিসি হয়, এবং ওটার মধ্যে যদি এক সমতলীয় আলো 1 ডেসিমিটার দৈর্ঘ্যে প্রতিসরিত হওয়ার কালে যে পরিমাণ ঘূর্ণনটা সৃষ্টি করে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ধরে নিন এটা একটা যৌগ আছে, আমি এটা হচ্ছে পোলারিমিটার নল, এটা হচ্ছে পোলারিমিটার নল, এই পুরাটার হচ্ছে 1 ডেসিমিটার, এখানে যে দ্রবণটা আছে সেটা হচ্ছে 1 গ্রাম/সিসি, ঠিক আছে, 1 গ্রাম/সিসি। আর এক সমতলে আলো এত করার কারণে এটা প্রতিসরিত হওয়ার সময় যে পরিমাণ ঘূর্ণনটা সৃষ্টি করেছে, অর্থাৎ এটা প্রতিসরিত হওয়ার জন্য যে আলফা ঘূর্ণনটা সৃষ্টি করে, তাই না? তো তখন হয়েছে এটা কি, তখন এটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক আবর্তন বলছি, ঠিক আছে, এটাকে আমরা আপেক্ষিক আবর্তন হিসাবে এত করছি। তাহলে আমরা যদি এখন এটা লিখি যে আলফা 25 ডিগ্রি ডি সামথিং দিয়ে দিই 75.5 ডিগ্রি, ওকে। এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা কি? এই কথাটা আমরা অর্থটাকে কিভাবে এত করতে পারি, তাই না? তো এখন আমরা বলতে পারবো যে ডি তরঙ্গ বিশিষ্ট কোনো একবর্ণী সোডিয়াম আলো, ঠিক আছে, যদি আমরা ওই দ্রবণের মধ্য দিয়ে যদি পাস করানো হয়, ঠিক আছে, তাহলে যে পরিমাণ যে আপেক্ষিক আবর্তনটা সৃষ্টি করে, যে প্রতিসরিত হওয়ার সময় যে আপেক্ষিক আবর্তনটা সৃষ্টি হবে, আপেক্ষিক আবর্তনটা কিভাবে বোঝা যায়? যে পরিমাণ কারণে যে ঘূর্ণনের সৃষ্টি হবে, ঠিক আছে। আপনারা কনফিউজ হন না, আপনারা আর জিনিসটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেটা আমরা তাহলে কি বললাম, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা এভাবে বললাম। তো এখন আমরা রিয়েল লাইফ উদাহরণ নিয়ে চিন্তা করবো, যেমন রোদে, তো আমরা এইভাবে খুব একটা কমন উপায় নিয়ে, সেটা হচ্ছে চিনি নিয়ে চিন্তা করবো, ঠিক আছে। তো আমরা যদি বলি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিনির আপেক্ষিক আবর্তন আ আ ইস 66.5 ডিগ্রি প্লাস, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? থার্ড ব্র্যাকেট আলফা কত ডিগ্রি সেলসিয়াস ডি, আচ্ছা এখানে আমরা সিটা না দিলেও চলবে, দেওয়া উচিত না, তারপর কি লিখবো 66.5 ডিগ্রি। অর্থাৎ এটার ব্যাপারটা কি, এটা আমরা বলতে পারি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী সোডিয়াম আলো, ডি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী সোডিয়াম আলো চিনি বা সুক্রোজ এর আপেক্ষিক আবর্তন হবে হচ্ছে ডানবর্তী, ডেক্সট্রো হবে, ডানবর্তী হবে। কি বললাম? ডি যে এতটা আছে, ঠিক আছে, অর্থাৎ ডি তরঙ্গদৈর্ঘ্য এতটা যদি আমরা তখন পাস করাই, ঠিক আছে, অর্থাৎ এর আপেক্ষিক আবর্তন যেটা হবে সেটা জলীয় দ্রব্য হচ্ছে সেটা হচ্ছে ডান দিক গুরুবর্তী হবে, আর সেটার মান হবে হচ্ছে 66.5 ডিগ্রি।
সো আই হোপ আমাদের মোটামুটি এত হয়ে গেছে, তো মোটামুটি 40 মিনিটের ক্লাস এত হয়ে গেছে। তো মোটামুটি আমি এখানে যা শিখলাম, তো আই গেস এখানে অনেকগুলো কনসেপ্ট আছে যেটা আপনাকে সত্যি অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বকবকগুলো শোনার জন্য। থ্যাংক ইউ।